রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, চলো আজ তোমাদের নিয়ে যাই বড়গাছপুর গ্রামের হরিদের বাড়িতে। ওই হলো হরি, আর এই হলো ওর দাদা রামু। সারাদিন কাঠ কাটা, হাটে যাওয়া, চাষ করা, এইসব কত রকমের কাজ করে ক্লান্ত হয়ে রামু ঘরে ফিরে। আর হরি থাকে নিজের খেয়ালে, সারাদিন ঘুরে বেড়ায় মাঠে ঘাটে। মা বাবা হরিকে নিয়ে নাজেহাল হয়ে গেছে। বড় দাদা রামুও এখন আর ভালো চোখে দেখে না হরিকে। রামু, রামু! আরে হলোটা কি? এত সকাল সকাল রামুকে এত হাঁকাহাঁকি করছো কেন? না, আজ আমি বাড়ির পেছনে নারকেল গাছ থেকে নারকেল পারবো বলেছিলাম, কিন্তু ইচ্ছে আর করছে না। রামু যদি পেরে আনতো তাই বলছিলাম। ও তাই বলো, কিন্তু আমার রামু সারাদিন কত রকমের কাজ করে। ওর কি আর এত সময় আছে? ওর মতন ছেলে আর কটা আছে বলো তো? তা তুমি ঠিক বলেছ। চাষ করা, মাছ ধরা, হাটে যাওয়া সব তো একাই করে। আর কোথা থেকে যে এসেছে আমার ছোট ছেলে, কোনো কাজই ওকে দিয়ে হয় না। কি যে করব আমার হরিকে নিয়ে। থাক থাক, সকাল সকাল আর তোমার ছোট ছেলের নাম করতে হবে না। ওর নাম শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। জানি গো জানি, আমিও কি আর ওর নাম করতে চাই? তা কোথায় তোমার সেই নবাব পুত্তুর? কোথায় আছে হয়তো এখানে ওখানে, জানি না বাবু। ও দাদু, দাদু, দাদু কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি হাটে। কিন্তু দেখে তো মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে। রামু রে, আমার যে রান্নার সব কাজ শেষ হয়ে গেছে। একটু কাঠের ব্যবস্থা না করলে যে কাল থেকে আর হাঁড়ি চড়াতে পারবো না রে। কাল সারাদিন ঘুরে ঘুরেও রান্নার জ্বালানির শুকনো কাঠ যে পাইনি মা। তোর দোষ নয় রে রামু, আসলে এই চত্বরে শুকনো কাঠের বড্ড আকাল পড়েছে। আমাদের হরিটা তো বনে বাজারে চড়ে বেড়ায়, ওকেও তো বললাম, কিন্তু সে কে কার কথা শোনে? কে আনবে? তোমার ছোট ছেলে হরি? সে তো বটেই, তাই তো আমি আছি গো দাদু। মানে? মানে আর কিছুই না, তোমার মাথার ঝুড়িটা আমাকে দাও, আমি হাটে পৌঁছে দিচ্ছি। তাহলে তো আর আমাদের কোনো অভাবই থাকতো না গো। বাবা, আমাদের ভুবনডিহি জঙ্গলের ভেতরে একটা দিঘি আছে, ভালো কাঠ পাওয়া যায়। আমি ওখানে আজ যাব। ভুবনডিহি জঙ্গল? সে তো অনেক দূর রে রামু। কি করব মা, এখানে তো আর একসাথে অনেক কাঠ পাওয়া যায় না। ওখানে গেলে একসাথে অনেক কাঠ পাবো, আর সব তো আমাকেই করতে হয়। তাই একবারে যতটা কাঠ আনা যায় ততটাই ভালো। ঠিকই তো, হরিটার মতো নমন সৃষ্টি ছাড়া ছেলে থাকা আর না থাকা দুই সমান। সবটাই তো বেচারা তোর ঘাড়ে এসে পড়েছে। কি করে যে এই বাড়িতে তোমরা তোমাদের ওই ছোট ছেলেকে থাকতে দাও জানি না বাপু। সত্যি, না লাগে হোমে, না লাগে যজ্ঞে। হায় কপাল, বকশিস কেন দেবে গো? তুমি তো হলে আমার দাদু, আর আমি হলাম, বলো বলো বলো, তোমার নাতি। তোমার কষ্ট দেখে আমারও যে কষ্ট হচ্ছে, তাই তো আমি নিয়ে যেতে চাইলাম গো দাদু। বাহ, তুই যে বড় ভালো ছেলে রে। এই নে এই নে, দাও। চল চল আমার সাথে। চলো চলো গো দাদু। এবার ওই ছোট ছেলেকে তার ব্যবস্থা করে নিতে বলো। এ বাড়িতে আর তার জায়গা হবে না। এতদিন বলিনি তো কি হয়েছে, এবার বলবো। আসুক আসুক আজ বাড়িতে। সে তোমরা যা পারো করো, আমি এখন বের হই। ওমা, বেরোবে মানে? দাঁড়া,
তোর জন্য আগে রুটি গুড় মুড়ি বাতাসা এসব পোটলায় বেঁধে দিয়ে তারপর যা। ঠিক আছে মা, তাড়াতাড়ি দাও। আরে ওই তো দেখি, তার মানে আমি ঠিক জায়গাতেই এসে পড়েছি। সত্যিই তো, এখানে কত রকমের গাছ। যাই, আগে কিছু খেয়ে নিয়ে কাঠ কাটতে শুরু করি। ও ভাই, ও ভাই, শুনছো? কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও না গো। ওরে বাবা, একে সোনার হাঁস, তাও আবার কথা বলতে পারে। কি গো ভাইয়া, একটু খেতে দাও না গো। এমন সোনার হাঁসকে তো খেতে দিতেই হবে। তবে এখানে না, তোকে আমি বাড়ি নিয়ে যাব। চাপ বাবা, এই যে আমি সোনার হাঁস দেখলাম, সেটা গেল কোথায়? তাহলে মনে হয় আমার চোখের ভুল। যাই বাবা, গিয়ে কাঠ কাটি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! ওরে বাবা, এ তো ভূতের কারবার রে! আমাকে বাঁচা রে! আরে কে কোথায় আছিস রে? আমাকে বাঁচা রে! আমার অমন সুন্দর ছেলের ওপর কার যে কুনজর পড়লো, না হলে কি আর অমন সুস্থ সবল ছেলেটাকে ভূতে তাড়া করে? কার আর কুনজর পড়বে? পড়লে তোমার ওই ছোট ছেলেরই কুনজর পড়বে। মাঝখান থেকে আমাদের ওই একখান মাত্র কুটার, সেটাও খোয়া গেল। ওই ওই এলেন তোমার নবাব পুত্তুর। এই যে এসে গেছো বাচাতন, দেখেছো তো তোমার দাদা সারা দিন ধরে কাজ করে করে কি অবস্থা হয়েছে। এবার তুমি গিয়ে কিছু কাজ করো, আর আমাদের ঘরে বসে বসে খাওয়া চলবে না। কি যে বলো তোমরা, হরি করবে কাজ? ও তো তোমাদের নবাব পুত্তুর। না রে দাদা, আমি নবাব পুত্তুর নই। আমি শুধু এই কথা বলতে এসেছিলাম যে আমি ওই ভুবনডিহির জঙ্গলে গিয়ে আমাদের ওই হারানো কুঠারটা খুঁজে আনবো। তোকে আর আমি কষ্ট দেব না। আর সত্যি যদি ওখানে ভূত প্রেত থাকে, তবে তাদেরও আমি শাস্তি দিয়েই ছাড়বো। কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। আমি যে কাজ করতে পারলাম না, উনি এলেন সেই কাজ করতে। আমার সাথে পাল্লা দিবি ভেবেছিস? না রে দাদা, কি যে বলিস! আমি কখনো কি তোর নখের যোগ্যী? আমি তো তোর মতোই হতে চাই রে দাদা, কিন্তু পারি আর কোথায়। কিন্তু তা বলে তুই আমার দাদা, তোর কষ্ট আমি দেখবো কি করে বল? কিছু তো একটা করতেই হবে। থাক থাক, অনেক কথা হয়েছে, এবার কাজ করে আমাদের উদ্ধার করো। মা, আমাকেও দাদার মতো খাবার বেঁধে দাও না গো। সব থেকে মরে যাই আমি। কোথায় তুই আর কোথায় তোর দাদা? ওসব খাবার দাবার পাবি না। রান্নাঘরে দুটো বাসি রুটি পড়ে আছে, যা গিয়ে ওটা নিয়ে নে। ঠিক আছে মা। এই তো এসে গেছি। উহ, খুব খিদেও পেয়েছে। একটু খেয়ে নিয়ে তারপর বরং আমাদের কুঠারটা কোথায় আছে সেটা খোঁজা শুরু করব। শুনছো? ও ভাইয়া, শুনছো? কে কে ডাকছে এখানে আমাকে? আমি ডাকছি গো, আমি। উমা, তুমি ডাকছো? বলো বলো, কি বলবে? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? আহারে, তোমার খিদে পেয়েছে বুঝি? কিন্তু আমার কাছে তো মাত্র দুটো রুটি আছে, আর তাও আবার বাসি রুটি, সাথে কিন্তু আর কিচ্ছু নেই।
তুমি কি পারবে সেটা খেতে? তুমি যদি পারো আমিও পারবো। আরে আমি তো এইসবই খাই গো, কে আর আমার জন্য ভালো করে রেঁধে বেড়ে রেখে দেবে বলো? এসো এসো এসো, খেয়ে নাও। পেট ভরে গেছে আমার। তুমি না খুব ভালো, তোমার কোনো লোভ নেই, তোমার অনেক ভালো হবে। দেখো, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। উপহার? কি উপহার দেবে তুমি? জানো তো, আমাদের একটা মাত্র কুঠার, আর সেই কুঠারটা এখানে কোথায় যেন হারিয়ে গেছে। আমাকে তুমি ওটাই বরং খুঁজে দাও। আমি এখান থেকে চলে গেলে তুমি তোমার পোটলার ভেতরে হাত দেবে, দেখবে এই কুটার তো আছে, আর ঠিক আমার মতো দেখতে একটা সোনার হাঁসও আছে। সে কিন্তু কোনো কথা বলবে না। তাকে তুমি মাথায় করে নিয়ে এই জঙ্গল পেরিয়ে পশ্চিম দিক বরাবর হাঁটতে থাকবে, পৌঁছে যাবে চম্পকনগর। পথের মধ্যে কেউ যদি লোভ করে ওই হাসির গায়ে হাত দেয়, তবে কিন্তু সে তোমার চোখে অদৃশ্য হয়ে যাবে। তাকে তুমি আর দেখতে পাবে না, অথচ সে ওই হাসির সাথে আটকে থাকবে। বেশ বেশ বেশ, তাই হবে। বাহা, কি সুন্দর হাঁস! যাই বাবা, এবার একটু মাথায় নিয়ে হাঁটতে থাকি। কি ক্লান্ত লাগছে, পা ব্যথা করছে, পা আর আবার চলছে না। যাই, সামনের ওই কুটিরে গিয়ে আজকে রাতটা কাটাতে পারি কিনা দেখি। শুনছেন? কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে কে এলো আবার এখন? আমি হরি। আমাকে আজকে রাতটুকু একটু থাকতে দেবেন আপনার কুটিরে? হ্যাঁ, মনে হচ্ছে এই লোকটা ওর সাথে একটা সোনার হাঁস নিয়ে যাচ্ছে। এটাকে হাতাতে পারলে ভালোই হতো। কি হলো মশাই, কিছুই বলছেন না যে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকবেন না কেন? থাকুন থাকুন, এখানে বিশ্রাম করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিই। আসুন আসুন আসুন। বাহ, লোকটা কি ভালো, আমাকে কি যত্ন করে খাওয়ালো। এবার আমার খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এবার মনে হয় ওই হরি ঘুমিয়ে পড়েছে। যাই যাই, টুক করে হাঁসটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ভালোই ঘুমটা হলো। এই রে হরি উঠে পড়েছে, কিন্তু আমি তো এখান থেকে পালাতেও পারছি না। আমি এখন কি করি? আমাকে তো হরি এখন দেখে ফেলবে। এই রে, কি করি? কিন্তু সেই লোকটা কোথায় গেল? আমার এত উপকার করলো, আর সেই কিনা এখন ঘরে নেই। না, আর দেরি করে লাভ নেই,
আমি বরং বেরিয়েই পড়ি। এ কি এই লোকটা ওইভাবে যাচ্ছে কেন? ও কি হাতটা ছাড়াতে পারছে না? যাই, আমার লাঠিটা দিয়ে বরং ছাড়িয়ে দিই। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আবার কি হলো রে? আমি যে এর সাথে আটকে গেলাম, আমি তো কিছুতেই ছাড়াতে পারছি না। এ কেমন গেল রে বাবা? ও বাবা, ওরা কি রেলগাড়ি খেলছে? যাই তো, আমিও ওদের পেছনে পেছনে যাই। এম্মা, আমি তো আমার হাতটা খুলতেই পারছি না। না না, আমি রেলগাড়ি আর খেলতে চাইবো না। ও মা, আমি বাড়ি যাব, আমাকে ছাড়িয়ে দাও না মা। আরে ওটা নন্দী বাড়ির ছেলেটা না? ও ওদের সাথে ওভাবে যাচ্ছে কেন? যাই, ওকে নিয়ে আসি। এ আবার কি? আমি যে এদের সাথে আটকে গেলাম। এই ছেলে, আমাকে ছাড় না, ছাড়। এ আবার কি বিপদ রে বাবা! কি করতে যে এলাম! হায় 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 হায়! মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে মহামন্ত্রী? কম চেষ্টা তো আর করলাম না। আমি এই চম্পকনগরের রাজা, আমার এই একমাত্র কন্যা, অথচ তার মুখে এক ফোঁটাও হাসি নেই। এ যে কি রোগ কি জানি, কত কবিরাজ বুদ্ধি তো ডাকলাম, অথচ কিছুই হলো না। মহারাজ, আমি আপনার কথা মতো সমস্ত জায়গায় খবর পাঠিয়ে দিয়েছি যে আমাদের রাজকন্যার মুখে যে হাসি ফোটাতে পারবে তার সাথে আপনি কন্যার বিয়ে দেবেন, সঙ্গে দেবেন অর্ধেক রাজ্য। তা বেশ করেছ, কিন্তু তাও তো কেউ এলো না মহামন্ত্রী। আসলে মহারাজ, আমাদের রাজকন্যার এই ব্যামোর কথা লোকমুখে সবাই তো জেনে গিয়েছে, তাই হয়তো কেউ সাহস করে এগিয়ে আসছে না। মহারাজ, এক মহাকাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড সেপাই? আমাদের চম্পকনগরের রাজকন্যা হাসতে হাসতে লুটিয়ে পড়ছেন। কি? আমার কন্যা চাপাবতীর মুখে হাসি ফুটেছে? কে ফোটালো হাসি? কে? আপনি একবার নিজের চোখে এসে দেখে যান মহারাজ। হ্যাঁ, আমি এখনই যাব আমার কন্যাকে একটিবার দেখতে। ওরে মা, আমার একমাত্র আদরের কন্যা, তুই আজ হেসেছিস। আমার যে কি আনন্দ হচ্ছে মা। মহারাজ, আমি কি ওই ছেলেটিকে একবার নিয়ে আসবো আপনার কাছে? হ্যাঁ মহামন্ত্রী, নিয়ে এসো ওই ছেলেটিকে। হ্যাঁ বুঝলাম, তার মানে ওই সোনার হাঁস তুমি ওই ভুবনডিহির জঙ্গলে পেয়েছো, আর সেটা নিয়েই তুমি এখানে পৌঁছেছো। হয়তো এটাই ছিল আমাদের অদৃষ্টে। তুমি যদি ওই হাঁস নিয়ে এখানে না আসতে, তবে হয়তো কোনোদিনই আমি আমার কন্যার মুখে হাসি দেখতে পেতাম না। কাজেই বলো তুমি কি চাও, আমি তাই দেব। মহারাজ, এই চম্পকনগরে এসে শুনেছি আপনার কন্যাকে যে হাসাতে পারবে, সেই হাসানোর উপহার স্বরূপ আপনি তার সাথেই কন্যার বিয়ে দেবেন, আর সাথে দেবেন অর্ধেক রাজ্য। আমি আমার উপহার পেলেই খুশি। কে? তোমার মতো ছেলের সাথে আমি আমার কন্যার বিয়ে দেব? হতেই পারে না। তুমি অন্য কিছু চাও। আমি রাজপুত্রের সাথে আমার কন্যার বিয়ে দেব। না মহারাজ, আমার ওই একটিই চাওয়া, আপনি যা ঘোষণা করেছেন সেটাই আপনি পালন করুন। হ্যাঁ মহারাজ, আপনি সত্যিই তো এমন ঘোষণা করেছিলেন। ঠিক আছে, আমার কন্যার সাথে তোমার বিয়ে দেব, অর্ধেক রাজ্যও দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলুন মহারাজ। এক রাত্রের মধ্যে তোমাকে আমার প্রাসাদের দক্ষিণে একটা নতুন প্রাসাদ বানাতে হবে, আর তোমার পোশাকও রাজপুত্রের মতো হতে হবে। তবেই আমি আমার কন্যার বিয়ে তোমার সাথে দেব। কিন্তু
যদি এই কাজে তুমি সফল না হতে পারো তবে তোমার মুখ যেন আমি আর না দেখতে পাই, আর দেখতে পেলেই তোমার গর্দান যাবে। আমি রাজি মহারাজ। বেশ, তবে এখন থেকেই তোমার সময় শুরু হলো। এই সমস্যার সমাধান করতে পারবে সেই সোনালী হাঁস। আমাকে এক্ষুনি ওই হাঁসের কাছে যেতে হবে। কি ভায়া, কি খবর? বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। আমি সব জানি, প্রাসাদ বানাতে হবে তাই তো? তাও আবার মাত্র আজকের রাতের মধ্যেই। তাই হবে, কোনো চিন্তা নেই। তুমি রাজার প্রাসাদের দক্ষিণে হাজির হও, তারপর দেখতে পাবে। রাজার প্রাসাদের দক্ষিণে গেলেই বেশ বেশ বেশ, তাই হবে। তবে যাবার আগে তোমার পোশাকটা বদলে নাও। ও মা, কি সুন্দর পোশাক! তোমার হাতে ধরা সোনার পাখিকে যারা যারা ছুঁয়েছিল তারা এবার থেকে তোমার প্রাসাদে তোমার দাস হয়ে থাকবে, সারা জীবন তোমার সেবা করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এ কি, এই প্রান্তর তো একেবারে শূন্য। এখানে নতুন কোনো তো প্রাসাদ নেই। কি সুন্দর, কি সুন্দর! সে কি বলছো তুমি? রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছে? হ্যাঁ মহারাজ, আপনি নিজের চোখেই একবার দেখবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। যে ছেলের মধ্যে এমন আশ্চর্য ক্ষমতা আছে তাকে তো আমি আমার জামাই হিসেবে বরণ করে নেবই। কি বলছেন মহারাজ? তবে কি আমরা রাজকন্যার সাথে হরির বিয়ের আয়োজন শুরু করব? নিশ্চয়ই, আজকে বড় আনন্দের দিন। আমি যে আমার মনের মতো জামাই পেলাম। এরপর হরি চম্পকনগরের অর্ধেক রাজ্যের রাজা হয়ে উঠল। খবর পেয়ে হরির বাবা, মা, দাদা সবাই সেখানে গেল। কোনো অভাব রইল না। সুখে শান্তিতে সবাইকে নিয়ে সে ঘর করতে লাগলো।